ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং। আমরা এখন সি প্রোগ্রামিংয়ের যে ইতিহাস, এটা কেন ইউজ করা হয়, এটার কী কী ফিচার্স আছে, সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। তো সি প্রোগ্রামিংয়ের ইতিহাস আসলে খুব একটা যে উন্নত ছিল তা না, কেননা প্রথম দিকে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুন তৈরি হয়েছিল তখন সেগুলো ছিল কিন্তু সবই মেশিন কোড, অর্থাৎ আমরা 0 এবং 1 কাজে লাগিয়ে কোনো একটা মেশিনকে কথাও শেখাতাম বা কোনো ইনস্ট্রাকশন দিতাম। তো এরপরে আস্তে আস্তে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসেছে, কেননা সবসময় কিন্তু এই মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করা যেত না। শুধুমাত্র 0 এবং 1 ইউজ করে ঘন্টার পর ঘন্টা প্রোগ্রামিং লিখে কাজ করাটা ছিল খুবই খারাপ অবস্থার মতো একটা কাজ। তো এরপরে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসেছে, তারপরে আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ এসেছে, যেমন ফরটন, অ্যালগল, তারপরে সিপিএল, তারপরে বি ল্যাঙ্গুয়েজ। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো শেষে সবশেষে আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। এবং বর্তমানে সি প্রোগ্রামিং ভাষার পরেও কিছু সংস্করণ বের হয়েছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো একদম শুরুতে যেটা দেখতে চাই সেটা হচ্ছে 1958 সালের কথা। তখন অ্যালগল নামক এক ধরনের প্রোগ্রামিং ভাষা চালু হয়েছিল। এই অ্যালগল ল্যাঙ্গুয়েজের পূর্ণরূপ ছিল অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা 1958 সালে তৈরি হয়েছে, বাট এটা প্রভাবিত হয়েছিল বা ইনফ্লুয়েন্সড হয়েছিল অন্য একটা ল্যাঙ্গুয়েজ দ্বারা, যেটাকে বলা হয় ফরটন ল্যাঙ্গুয়েজ। এবং ফরটন এই টোটালটার মানে হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন, এবং এই ফর্মুলা ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা পরবর্তীতে যেটাকে ইনফ্লুয়েন্সড করেছে সেটা হচ্ছে আমাদের অ্যালগল ল্যাঙ্গুয়েজ। এরপরে আমাদের নতুন আরেকটা ল্যাঙ্গুয়েজ আসে 1960 সালে, যেটাকে বলা হয় সিপিএল ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা সাধারণত আরেকটা ল্যাঙ্গুয়েজ দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে বা প্রভাবিত হয়ে এসেছে, যেটাকে বলা হয় অ্যালগল, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। পরবর্তীতে এই যে সিপিএল, এই ল্যাঙ্গুয়েজটাকে প্রভাবিত করেছে, অর্থাৎ এটার উপর প্রভাবিত হয়ে বা এটার আরেকটু আপগ্রেডেড ভার্সন এসেছে, যেটা হচ্ছে বিসিপিএল, এবং বিসিপিএলটা এসেছিল 1966 সালে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সি ল্যাঙ্গুয়েজটি আসলে প্রথম ল্যাঙ্গুয়েজ ছিল না, এর আগে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এসেছে। পরবর্তীতে এই যে বিসিপিএল, এই ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু আপডেটেড ভার্সন করা হয়েছে, এবং পরবর্তীতে 1969 সালে এসেছে বি ল্যাঙ্গুয়েজ। তার মানে বি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট, আমরা কিন্তু অনেকে বি ল্যাঙ্গুয়েজের নাম শুনিনি। এবং এই বি ল্যাঙ্গুয়েজটা পরবর্তীতে আরও একটা ল্যাঙ্গুয়েজকে ইনফ্লুয়েসড করেছে, এবং নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ। এবং সি ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে 1972 সালে। তো কোনো কোনো জায়গায় 1970 সালের কথা লেখা, এবং কোনো কোনো জায়গায় 1972 সালের কথা লেখা, অর্থাৎ এই সময়টুকুর মধ্যেই সাধারণত সি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি উন্নতি সাধন করেছে। এবং সি ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়েছিল তখন এই সি ল্যাঙ্গুয়েজটার কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল, কেননা এই সি ল্যাঙ্গুয়েজটা ছিল একদম মানুষের ভাষার মতো। দ্যাট মিন্স তুমি যদি সামনের দিনগুলোতে প্রোগ্রামিং সি করো, তবে দেখবে তুমি এই সি ল্যাঙ্গুয়েজের ভাষাগুলো একদম তোমার নিজের মনের মতো মিশিয়ে লিখতে পারছো, এবং এই ভাষাটা সাধারণত মানুষ খুব ভালো বুঝতে পারতো। এবং সি ভাষার একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে এই সি ল্যাঙ্গুয়েজটা সরাসরি মেশিন কোড বা অবজেক্ট কোডে রূপান্তর হতে পারতো। দ্যাট মিন্স আমি ইচ্ছা করলে এই সি ল্যাঙ্গুয়েজটাকে কোনো একটা ট্রান্সলেটরের মাধ্যমে সরাসরি একটা অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করতে পারি। এখন মেশিন কোডে রূপান্তর করাটা কিন্তু একটা নর্মাল ব্যাপার না, কেননা কম্পিউটার কিন্তু এই মেশিন কোডটাই সবচেয়ে ভালো বোঝে। তো আমাদের হাতে যখন সি প্রোগ্রামিং চলে এসেছে, আমরা খুব সহজেই কম পরিশ্রমে তাকে মেশিন কোড বা অবজেক্ট কোডে রূপান্তর করতে পারছি। তো এই জিনিসগুলোর কারণে আমাদের সি প্রোগ্রামিং যে ছিল সেটা কিন্তু অনেক বেশি উন্নতি লাভ করেছে। এবং এই যে সি প্রোগ্রামিংয়ের ভাষাটা, এটা কিন্তু বেল ল্যাবরেটরিতে তৈরি হয়েছিল। আমি একটু লিখে ফেলি, এটা হচ্ছে বেল ল্যাবে তৈরি হচ্ছে, অর্থাৎ ল্যাবটার নাম হচ্ছে বেল। এবং এই বেল ল্যাবরেটরিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস থেকে শুরু করে ফিল্ড অ্যাপের ট্রানজিস্টর যেগুলো আছে, তো আইসি, বেশিরভাগ জিনিসই কিন্তু বেল ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এখানে কিছু কিছু আবিষ্কারের নাম ইচ্ছা করলে তোমরা মনে রাখতে পারো, যেমন বিসিপিএল, এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেছিলেন মার্টিন রিচার্ড। তো আমি একটু নামটা লিখে ফেলি, মার্টিন রিচার্ড। তো ইনি ছিলেন আসলে বিসিপিএল ল্যাঙ্গুয়েজের আবিষ্কারক। তারপরে আমরা বলতে পারি কেন থমসনের কথা, তিনি সাধারণত বি ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিলেন। কেন থমসন, তো তিনি বি ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিলেন। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের আবিষ্কারক। এটা কিন্তু প্রায় তোমাদের এসে থাকে, এবং এটা মনে রাখতে হবে, সি ল্যাঙ্গুয়েজের আবিষ্কারক হচ্ছে ড্যানিস রিচি। তো আমি ওনার নামটা এখানে লিখে ফেলি, সি ল্যাঙ্গুয়েজের আবিষ্কারক হচ্ছে ড্যানিস রিচি।
তো তিনি সাধারণত 1970 থেকে 72 সালের মধ্যে সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছেন। এবং এই যে সি ল্যাঙ্গুয়েজটা এটা যখন তৈরি হয়েছিল এটা আসলে একটা সিস্টেম প্রোগ্রাম ছিল। দ্যাট মিন্স সে সাধারণত কম্পিউটারের অপারেটিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে কাজ করত। বর্তমানে কম্পিউটারের যে প্রোগ্রামিং ভাষা আছে এই কম্পিউটার ভাষার জনকও বলা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজকে। দ্যাট মিন্স সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমি যদি ফিচারে লিখি, সি হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটার যে ভাষায় কথা বলে সে ভাষার কম্পিউটার ল্যাঙ্গুয়েজের জনক। তাহলে এই ভাষাটা নিজে হচ্ছে কম্পিউটার ভাষার জনক, কেননা এই ভাষাটাকে ইউজ করে বাকি সব ইনস্ট্রাকশন দেওয়া হয়, বাকি সব ভাষাগুলোকে চালু করা হয়। এবং এই যে সি প্রোগ্রামিং তৈরি হয়েছে এই সি প্রোগ্রামিংয়ের সাধারণত পরবর্তীতে আরও অনেকগুলো সংস্করণ এসেছে। তো আমি যদি এদের নাম লিখি, একটা হচ্ছে সি প্লাস প্লাস, যেটা আমরা অনেকেই শুনে থাকি, একটা হচ্ছে সি শার্প, এটা হচ্ছে এক ধরনের সংস্করণ। আরও কিছু সংস্করণের মধ্যে আছে হচ্ছে আমাদের এনসি সি, এনসিসি আছে, তারপরে টার্বো সি আছে, তারপরে ভিজুয়াল সি। এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আসলে সি প্রোগ্রামিংয়ের আরও কিছু সংস্করণ, মানে এডিশন। যেমন আমরা দেখি যে একটা বই যখন বের হয় প্রত্যেক বছর কিন্তু তার এডিশন বের হয়, তার নতুন নতুন যে ফরম্যাট সেগুলো বের হয়। তো সি প্রোগ্রামের এগুলোও কিন্তু নতুন নতুন ফরম্যাট, এবং এই ফরম্যাটগুলোর মধ্যেও কিন্তু সি ল্যাঙ্গুয়েজগুলোকে ইউজ করা হয়, বাট একটু আপডেটেড ভার্সনে ইউজ করা হয়। তো এখন আমরা কিছু ফিচার্স নিয়ে জানবো, সি প্রোগ্রামিংয়ের কী কী ফিচার্স আছে বা কী কী সুবিধা অসুবিধা এই জিনিসগুলো আছে। তো প্রথম কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তো আমি একটু অপশনটা লিখি, জেনারেল পারপাস। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি এটা অনেক টাইপের কাজ করতে পারে। দ্যাট মিন্স তুমি যদি কোনো একটা কম্পিউটারে সাধারণ কোনো সফটওয়্যার বানাও, কোনো অ্যাপস যদি বানাও, অথবা কোনো গেমস বা কোনো ভাইরাস যদি বানাও, তাহলে একদম সাধারণ যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আমাদের সি প্রোগ্রামিং তৈরি করতে পারে। দ্যাট মিন্স তুমি যে কোনো ধরনের সফটওয়্যার বানাও না কেন তোমাকে অবশ্যই সি প্রোগ্রামিং লাগবে। দ্যাট মিন্স এটাকে আমরা সাধারণভাবে ইউজ করি, এবং সাধারণ কথাটার ইংলিশ হচ্ছে জেনারেল পারপাস। তারপরে আমরা সেকেন্ড যে ফিচারটা দেখব সেটা হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে কি এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝখানে থেকে কাজ করে। দ্যাট মিন্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, যেগুলো আমরা বুঝি, অর্থাৎ আমাদের কথা তারা বুঝতে পারে। দ্যাট মিন্স এমন কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের সাথে কানেক্টেড। যেমন তুমি যখন কথা বলো তখন তুমি যদি কোনো একটা ঘরের দরজা কথা বলে খুলতে পারো তাহলে বলতে পারবো তোমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং ওই দরজার মধ্যে এমন কোনো মেকানিজম তৈরি করা যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট করে, যেটা শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে। বাট সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ভাষা অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মানুষের ভাষাকেও বুঝতে পারে, আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিনের ভাষা বা 0 এবং 1 এটাকেও সাধারণত সে বুঝতে পারে। তাই সি প্রোগ্রাম হচ্ছে অনেক শক্তিশালী একটা ভাষা, মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা একই সাথে মানুষের ভাষাও বুঝতে পারে আবার কম্পিউটার বা মেশিনের ভাষাও বুঝতে পারে। তারপর আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিস্টেম প্রোগ্রাম। এটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বা সিস্টেম প্রোগ্রামের ভাষা। দ্যাট মিন্স এই ভাষার মাধ্যমে তুমি অনেক কিছু করতে পারো। এটার মাধ্যমে তুমি অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর তৈরি করতে পারো, যেটা আমরা পড়েছিলাম যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি সি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারপরে আমরা বিভিন্ন ধরনের ভাইরাস তৈরি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের গেম তৈরি করতে পারি। তো এই জিনিসগুলো যখন করি তখন অবশ্যই কিছু কোডিংয়ের দরকার হয়, সেটা অবশ্যই সি প্রোগ্রাম দিয়ে করা হয়। এবং একটা কম্পিউটারের সফটওয়্যারকে বিল্ড আপ করার জন্য আমরা সি প্রোগ্রাম ইউজ করি, তাই সি প্রোগ্রাম হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিস্টেম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ কোর ল্যাঙ্গুয়েজ। কোর ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রধান ল্যাঙ্গুয়েজ। প্রধান ল্যাঙ্গুয়েজ জিনিসটা কেমন, আমরা যখন একটা কম্পিউটার চালাই আমরা কিন্তু কম্পিউটারের সফটওয়্যার ইউজ করি, কিন্তু একটা কম্পিউটারকে যদি বাইরের পরিবেশের সাথে কানেক্ট করতে হয় বা মানুষের ভাষা বা এনভায়রনমেন্ট, আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে সেগুলোর সাথে যদি আমি কম্পিউটারকে পরিচিতি করাতে চাই, তবে আমাদের কিন্তু একটা নতুন জিনিস লাগে, সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। আমরা কম বেশি কিন্তু অপারেটিং সিস্টেম জেনে থাকি যে উইন্ডোজ হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অপারেটিং সিস্টেম, লিনাক্স আমাদের আরেকটা অপারেটিং সিস্টেম, তেমনইভাবে ম্যাকবুক, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য যে প্রোগ্রামিং লাগে সেটা কিন্তু সি প্রোগ্রামিং। তার মানে অপারেটিং সিস্টেম হচ্ছে
হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোর বা কেন্দ্রীয় জিনিস কোনো কম্পিউটারে। তাই ওটাকে ডিজাইন করার জন্য আমাদের একটা কোর ল্যাঙ্গুয়েজ দরকার হয়, সেটাও হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এখন স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি, আমরা যদি কোনো একটা বিশাল সফটওয়্যার বানাতে চাই বা বিশাল কোনো প্রবলেম সলভ করতে চাই, ধরা যাক আমরা নাসায় কাজ করি, আমরা অনেকে হয়তো এরকম নাসায় ভবিষ্যতে হয়তো কাজ করব। তো আমেরিকার এই নাসায় কাজ করার সময় ধরা যাক অনেক জটিল একটা প্রবলেম, অর্থাৎ ব্ল্যাক হোল নিয়ে একটা প্রবলেম আমরা সলভ করতে চাচ্ছি। এখন এই প্রবলেমটা এমন হয়ে দাঁড়ালো যে ওটাকে প্রোগ্রামিং করতে গিয়ে আমাদের প্রায় কয়েক লক্ষ লাইন প্রোগ্রামিং লিখতে হলো। তো এই কয়েক লক্ষ লাইন প্রোগ্রামিং যখন লিখব, এই প্রোগ্রামিংটা কিন্তু সি প্রোগ্রামে লেখা হবে যদি কোনো সফটওয়্যার বানানো হয় মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য। তো এই সফটওয়্যারটা যখন বানানো হবে তখন তার মধ্যে যে প্রোগ্রামিংগুলো রাখা হবে বা লেখা হবে, সেই প্রোগ্রামিংকে আমরা কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করতে পারি, কেননা এত বড় প্রোগ্রাম কিন্তু একজন অপারেট করতে পারবে না। তো তুমি ওই 1 লক্ষ 2 লক্ষ লাইনের প্রোগ্রামিংকে ধরো 100-200টা ভাগে ভাগ করলা, প্রতিটা ভাগের মধ্যে একটা স্পেসিফিক প্রোগ্রামারকে বসিয়ে বললা যে তুমি এই প্রোগ্রামের এই অংশটা অপারেট করো বা ঠিক করো। তাহলে এই যে এখানে একটা টোটাল প্রোগ্রামকে স্ট্রাকচার ওয়াইজ সাজানো হয়েছে, ধাপে ধাপে এটাকে ভাগ করা যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় স্ট্রাকচারাল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস এটা স্ট্রাকচারালি কাজ করতে পারে, এটার মধ্যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমরা বলতে পারি সি প্রোগ্রামের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটা কেস সেন্সিটিভ। তো আমি এখানে এটা লিখি, কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে কি, আমি যদি সি প্রোগ্রামিংয়ে কোনো কিওয়ার্ড লিখতে চাই, তবে বড় হাত আর ছোটো হাতের অক্ষর লিখলে কিন্তু হবে না, নির্দিষ্ট একটা অক্ষর লিখতে হবে যেটা সবসময় ছোটো হাত ইউজ করা হয়। দ্যাট মিনস সি প্রোগ্রামের ক্ষেত্রে এর মানে যা, বড় হাতের এর মানে কিন্তু তা না। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি যদি ছোটো হাতের এ লিখি এটা এক ধরনের মিন করবে, বড় হাতের যদি এ লিখি সেটা আরেক ধরনের মিন করবে। এবং আমরা যতবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব সব ক্ষেত্রে কিন্তু আমরা ছোটো হাতের অক্ষরগুলো ইউজ করব সি প্রোগ্রামে। তারপর আমরা আরও কিছু ফিচার দেখতে পারি, আমি এখানে একটু লিখি। আমরা পরের ফিচারটা দেখতে পারি হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস আমরা এখানে লিখি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এক একটা অপারেটিং সিস্টেমের জন্য সি প্রোগ্রামিং এক একভাবে কাজ করে। দ্যাট মিনস তুমি যদি একটা প্রোগ্রামিং লেখো বা একটা সফটওয়্যার তৈরি করো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, তবে সেম ধরনের প্রোগ্রামিং তুমি কিন্তু একই কাজ করার জন্য তুমি ম্যাকবুক কিংবা হচ্ছে উবুন্টু কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারো না। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে যাচ্ছি, ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য একই ধরনের সফটওয়্যারকে ভিন্ন ভিন্নভাবে প্রোগ্রামিং করা হয় সি প্রোগ্রামের মাধ্যমে। দ্যাট মিনস তুমি যে সি প্রোগ্রামটা লিখে ওই সফটওয়্যারটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালাচ্ছ, সেম ধরনের প্রোগ্রামিং লিখে তুমি কিন্তু সেটা লিনাক্স অপারেটিং সিস্টেমে চালাতে পারবে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট। তার মানে তোমার কম্পিউটারটা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হয়ে থাকে, তুমি যদি ফটোশপ এডিট করে কাজ করো কোনো, সেম ধরনের ফটোশপ বানানোর প্রোগ্রামিংটা কিন্তু লিনাক্সে কাজ করবে না। তোমার বন্ধুর হয়তো লিনাক্স অপারেটিং সিস্টেম আছে, তার জন্য হয়তো ফটোশপের সি প্রোগ্রামটা ভিন্ন ধরনের হবে। আমরা আরও একটা করতে পারি, যে ফিচার দিতে পারি, সেটা হচ্ছে স্মল ল্যাঙ্গুয়েজ অথবা স্মল সাইজ। স্মল সাইজ বলতে বোঝায় সি প্রোগ্রামিংয়ের যে কিওয়ার্ড বলে যেগুলোকে বা কোড বলে, ওদের সংখ্যা কিন্তু একদমই কম, মাত্র 32টা কিওয়ার্ড থাকে। সি প্রোগ্রামিংয়ে টোটাল কিওয়ার্ড থাকে হচ্ছে অনলি 32টা। তো এই 32টা কিওয়ার্ড থাকে মানে কি, তুমি যদি এই 32টা কিওয়ার্ডের কাজ খুব ভালোভাবে জানতে পারো, তবে তোমার জন্য সি প্রোগ্রামিং কিন্তু কোনো ব্যাপার না। দ্যাট মিনস তুমি একদম খুব কম সময়ে 32টা কিওয়ার্ডের যথাযথ কাজ জেনে সি প্রোগ্রামিং শিখতে পারো। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ অনেক স্মল ল্যাঙ্গুয়েজ বা অনেক ছোট ল্যাঙ্গুয়েজ, যেটা খুব দ্রুত তুমি শিখতে পারবে। তারপরে আমি যদি আরেকটা ফিচার্সের কথা বলি, আমার মনে হয় আর কোনো ফিচার্স আলোচনা না করাটাই ভালো হবে। এই কতগুলো হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ফিচার্স। বাট এখন কাহিনী হচ্ছে, যখন সি প্রোগ্রামিং তৈরি হয়েছিল তখন যে রিসার্চাররা ছিল বা প্রোগ্রামাররা ছিল, তারা বুঝতে পেরেছিল যে এই প্রোগ্রামিংয়ের যে গুরুত্ব সেটা কিন্তু অনেক বেশি। তাই সি প্রোগ্রামিংকে সাধারণত সংরক্ষণ করে রাখার জন্য একটা নতুন টিম গঠন হয়েছে, এবং এই টিমটার নাম ছিল হচ্ছে এনসি। আমি যদি এই টিমটার নাম লিখি তাহলে এটাকে বলবো এনসি। এনসি টিমটা সাধারণত কেমন ছিল, এটাকে বলা হতো আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। দ্যাট মিনস এতে হচ্ছে আমেরিকান, এনতে হচ্ছে ন্যাশনাল, এসে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আইতে হচ্ছে ইনস্টিটিউট। তো এরা কি করতো, এই টিমের যে গ্রুপ ছিল, লোকেরা ছিল, তারা সাধারণত বিভিন্ন ধরনের কম্পাইলার ডিজাইন করতো। কম্পাইলার হচ্ছে ওয়ান কাইন্ড অফ অনুবাদক প্রোগ্রাম, এবং কম্পিউটারের যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো প্রস্তুত করতো। তো তারা কি করলো, তারা
1983 সালে সাধারণত এই যে সি প্রোগ্রামিং আছে এই সি প্রোগ্রামিংয়ের জন্য একটা নীতি নির্ধারণ করার জন্য তাদেরকে বলা হলো, বাট তারা পরবর্তীতে এটাকে আরও উন্নতি করার জন্য 1989 সালে সাধারণত এই সি প্রোগ্রামিংকে চালানোর জন্য একটা সুন্দর নীতি নির্ধারণ করলো বা সুন্দর একটা স্ট্রাকচার নির্ধারণ করলো, যাতে মানুষ সি প্রোগ্রামিংয়ের মধ্য থেকে খুব ভালোভাবে আউটপুট পেতে পারে। পরবর্তীতে এই নীতির উপর নির্ধারণ করে আমরা কিন্তু সি ল্যাঙ্গুয়েজগুলোকে এখনও ইউজ করছি। তো এই ছিল আমাদের মোটামুটি ফিচার্স সম্পর্কে এবং এনসিসি সম্পর্কে। এবং আমরা যখন সি প্রোগ্রামিংয়ের বই পড়বো তখন কিন্তু বইয়ের উপর লেখা থাকে এনসিসি, আচ্ছা এনসি তারপর একটা সি লেখা থাকে। তো এটা আসলে বেসিক্যালি এই গ্রুপেরই কাজ। এই গ্রুপ সাধারণত আমেরিকাতে আছে এবং এরা সবসময় সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন রকম নীতি বা ফিচার্সগুলো নিয়ে আসে বা নতুন কোনো সংস্করণ থাকলে সেটাকে নিয়ে আসে। এবং আমরা দেখব এখন হোয়াই উই ইউজ সি, দ্যাট মিনস আমরা কেন সি প্রোগ্রামিং ইউজ করব। তো কয়েকটা কারণে ইউজ করতে পারি। ফার্স্ট কারণ হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম বানানোর জন্য, আমি এখানে একটু কারণগুলো ছোটো করে লিখি। অপারেটিং সিস্টেম বানানোর জন্য আমরা কিন্তু সি প্রোগ্রামিং ইউজ করে থাকি। তারপরে আমরা ইচ্ছা করলে কম্পাইলার বানানোর জন্য, দ্যাট মিনস ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম বানানোর জন্য আমরা সি প্রোগ্রামিং ইউজ করে থাকি। তারপর হচ্ছে টেক্সট এডিটর, আমরা বিভিন্ন ধরনের টেক্সট এডিটর সম্পর্কে জানি, যেমন আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি কিংবা নোটপ্যাড ইউজ করি বা মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের কিপ্যাড ইউজ করি। তো এগুলোকে বানানোর জন্য আমরা সি প্রোগ্রামিং ইউজ করে থাকি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যদি 4 নম্বরে রাখি ভাইরাস। সো ভাইরাস মানে হচ্ছে নর্মালি আমাদের যে শরীরে অ্যাটাক করে ওই ধরনের ভাইরাস না। ভাইরাস বলতে বোঝায় কম্পিউটারের ভাইরাস, দ্যাট মিনস কম্পিউটারের ভিতরে কিছু প্রোগ্রাম যারা নিজেরা কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের ক্ষতি করে, কম্পিউটারের হার্ড ডিস্কের ক্ষতি করে। তো ওই ধরনের ভাইরাস বানানোর জন্য কিন্তু সি প্রোগ্রামিংটা খুব বেশি ইউজ করা হয়। কিন্তু আরেকটা জিনিস আছে, আমরা যে বিভিন্ন রকম মোবাইলে গেমস খেলি বা কম্পিউটারে যে সমস্ত গেমস খেলি, এই গেমসগুলোর যে ইনিশিয়াল লেভেল বা ইনিশিয়াল যে পয়েন্ট বানানো হয় ওগুলো কিন্তু টোটালটা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডিজাইন করে তারপরে বানানো হয়। এবং আমরা ইচ্ছা করলে নিজেদের মতো করে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে ফাংশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে অন্য বিষয়। আমরা যখন প্রোগ্রামিং পড়বো তখন আমরা জানবো। তবে সি প্রোগ্রামিংয়ের একটা ছোট্ট লিমিটেশন আছে। এই যে তোমরা আমাদের ভিডিওটা দেখছো, হয়তো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো। তো ইউটিউব বলি কিংবা ওয়েবসাইট বলি, এর কিন্তু এক একটা ওয়েব পেজ, তাই না? তো এই ওয়েবসাইট বা ওয়েব পেজ বানানোর জন্য আমরা কিন্তু কখনোই সি প্রোগ্রামিং ইউজ করি না। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, ওয়েব পেজ বানাতে, যেমন ক্রাশ স্কুলের একটা ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটটা যদি বানাতে চাও কখনোই তোমাকে সি প্রোগ্রামিং শিখতে হবে না। ওয়েবসাইট বানানোর জন্য তোমাকে HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট কিংবা এই জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। তো এটা হচ্ছে ছোট্ট লিমিটেশন যেটা আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে পেয়ে থাকি। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে।
ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।